আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সিটিভি নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। আপনারা জানেন বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনা, সেনা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিফল হয়ে একটা স্কুল ছাদে পড়েছিল। সেখানে অনেক হতাহত নিহত হয়েছেন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে রক্ত দিয়ে অনেক অনেক আহতদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন অনেকের দেহ হস্তান্তর করেছেন, জানাজা হয়েছে, শেষ দাফন হয়েছে এবং যিনি পাইলট ছিলেন বিমান বাহিনীর তাকেও শেষ বিদায় দিয়েছেন। আমরা পুরো বাংলাদেশে একটা শোকের মাতম, আমরা সবাই শোকাহত, কারণ এই ধরনের ঘটনা বাংলাদেশের জন্য বিরল। এই প্রথম এত বড় একটা দুর্ঘটনা কবলে বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশকে খোঁজখবর নিয়ে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা সহ অন্যান্য দলগুলো থেকেও বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছেন। বাংলাদেশের মানুষ আজকে শোকাহত, সবাই সবার দিক থেকে। চলুন আমরা সবাই মিলে এই রাষ্ট্রীয়। আসসালামু আলাইকুম। আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরল। মা বাপদের আমরা কি জবাব দেব? কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে। সারা জাতি হতভম্ব, বাক্রুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি, এখনো লাশ আসছে হাসপাতালে, এখনো হাসপাতালে মারা যাচ্ছে। মা বাবা এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায়, তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা। যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই। এরা আমাদের সবারই সন্তান, হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। আমরা অবশ্যই তদন্ত করবো, তদন্ততে তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে, সকল হাসপাতাল, সকল মানুষ ছুটে আসছে। আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না, কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না। তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে তা বলা মুশকিল। কাজে দূরে থেকে দোয়া করেন সবাই। আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু আপনাদের সান্ত্বনা বিরাট ব্যাপার। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে।
আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবস। আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব। আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য, তাদের রুহের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ আপনাদেরকে শান্তি দিন। আমাদের জাতির সবাইকে, যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত, সবাইকে আল্লাহ শান্তি দেন। তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছি। আল্লাহ এই শিশুদের জান্নাতবাসী করে। খুদা হাফেজ। কেজি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 6 পর্যন্ত স্টুডেন্টরা ছিল। আমার হাতে যে ছিল তার 95% তো পড়া গেছে, আর আমার সাথে আমার একটা ভাগ্নি আসছিল, ওর 20% পড়ছে, আর আরেকজনকে দুজনকে আশঙ্কাজনকভাবে আইসিইউতে রাখছে। কলেজে প্লেন ক্র্যাশ করে পুরো পড়ছে, বাট আমাদের বিল্ডিং এর দিকে আসে নাই। প্রাইমারি সেকশন, যেটা প্রাইমারি সেকশনের বিল্ডিং এর উপরে আর কি প্লেনটা পড়ছিল। ইভেন বিস্ফোরণ হওয়ার সাথে সাথে আশেপাশের সাইডগুলোও চলে গেছে। অনেক গার্ডিয়ান তো হয়েছে, স্টুডেন্ট, প্রাইমারি স্টুডেন্টগুলো সবাই পড়া গেছে, ছোট বাচ্চা বেশি। আমাদের ওটা প্রাইমারি সেকশন, স্কুল সেকশন ছিল, ওখানে কেজি 1 থেকে 5, 6 এইসব স্টুডেন্টস আছে। ক্লাস ছুটির সময় হবে, কিছু বাচ্চা গেটের সামনে ছিল, তারা জানতোই না, চোখের পলকে হয়ে গেছে। ডক্টর বলেছে সাইন লাগবে, ওর গার্ডিয়ানকে কল দেওয়ার পরে ওর গার্ডিয়ান বলল যে আমাকেই সাইন দিয়ে দিতে। এখন আইসিইউতে আছে, বলেছে যে আরো 1-2 ঘন্টা পরে টাইম লাগবে, তখন যেতে বলেছে। আনুমানিক বলতে পারবো না, 100-200 বেশি তো হবে। আমাদের যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট আছে, সেই সাইকিয়াট্রিস্টের পক্ষ থেকে আমি এখানে এসেছি। আমরা মূলত যে কি স্বাস্থ্যসেবাটা দিব, মানসিক স্বাস্থ্যসেবা, অলরেডি এখানে আমাদের ঢাকা মেডিকেল কলেজ থেকে সাইকিয়াট্রিস্ট আছে, কাউন্সিলর আছে, ওরা অভিভাবকদেরকে নিয়ে কথা বলছে। যে অভিভাবকদের এখানে যে সন্তানরা ভর্তি আছে বা ভাগনা ভর্তি আছে, ওদের যে বার্ন হয়েছে 30-40-50%, ওরা জানতে চাচ্ছে যে আমার বাচ্চাটা কেমন আছে এবং সে বাঁচবে কিনা। তখন এরা এটা বুঝিয়ে বলতেছে মেডিকেল গ্রাউন্ডে। এটা একটা। আরেকটা হচ্ছে যে সমস্ত গার্জিয়ানরা খুব হতাশ, অত্যন্ত ট্রমেটিক, রাত্রে ঘুমোচ্ছে না এবং তারা ব্যাড ড্রিম হচ্ছে যে বাচ্চারা এখন দৌড়ে আসতেছে, তার কথা কানে ভাসতেছে। এই যে এরকম একটা প্রাকৃতিক অথবা ম্যানমেড যে দুর্যোগে হয় না কেন, ফ্লাড, টর্নেডো, এরকম ডিজাস্টার যে হওয়ার পরে যে যারা দেখে, যারা ভুক্তভোগী, সবাই ট্রমাটাইজড হয়। গতকাল আমি ওখানে গিয়েছিলাম দিয়াবাড়িতে, তো 5 নম্বর ভবনে ফিমেলদের হোস্টেল, ওই ফিমেলটা ওখান থেকে দেখছে যে ঘটনা ঘটতেছে। তো এখন দেখা যাবে যে ওরাই নিজেদের হাত পা কাটতেছে অথবা খারাপ লাগতেছে, কেউ সুইসাইডও করে ফেলতে পারে, এরকম একটা ঘটনা। এই জন্য আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের পক্ষ থেকে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে, ওই ইনস্টিটিউটে আমরা রুম করেছি, এমার্জেন্সি রুম করেছি, এবং আমরা যে 2-3টা গ্রুপ করে তারা অনলাইনে সেবা দিচ্ছে। তো সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, এটা শুধুমাত্র বাংলাদেশের ঢাকায় না, এটা হয়তো সাতক্ষীরা, হয়তো আপনার চাঁপাইনবাবগঞ্জের জায়গা থেকেও কেউ টেলিভিশনে এই ঘটনাটা দেখলো যে একটা বাচ্চাকে যে ইনজুর, ও হেঁটে আসতেছে, আবার একটা বাচ্চা হাত ধরে টানতেছে, হাতটা ছুটে আসছে। গতকাল এই আপনার গণমাধ্যমের মাধ্যমে আপনারা দেখেছেন সবাই যে ঘটনাটা কতটা হৃদয় বিদারক। তারপর নামাজ পড়ে এসে দেখি অনেক ছেলে মেয়ে মারা গেছে, সেনাবাহিনী, বিমান বাহিনী সবাই এসে উদ্ধার করতেছে, পুলিশ। বাচ্চাদের অবস্থা খুবই খারাপ, ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে, খুবই ভালো সেবা দিচ্ছে আর কি। ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যায়। হ্যাঁ, শিশু, অ্যাডাল্ট নাই। একজন আছে, টিচার আছে 2 জন, একজন হচ্ছে ফিমেল, একজন হচ্ছে মেল। জীবিত আছে। একজনের নাম হচ্ছে নিশি ম্যাডাম, আরেকজনের নাম আশরাফুল, ম্যাথের টিচার। হ্যাঁ আছেন, ওনারা ভালো আছেন। শিশু মুখটা পুড়ে গেছে, চুলটা পুড়ে গেছে। আচ্ছা, ছোট মানুষ তো মানে কষ্ট পাচ্ছে, এটাই। আপনারা দোয়া করবেন সবাই। আমি তো ওখানে কালকে থেকে ওখানেই ছিলাম, আমি এখন বের হচ্ছি। ওখানে আরো মৃত্যু হয়েছে, অন্য তলাতে হয়েছে আমি শুনেছি, আইসিইউতে তো হয়েছেই। আর আমাদের যে মানে রুমটাতে ওইখানে সবাই আছে, মোটামুটি আছে। আরো খারাপ, আমার মেয়ে 3তে পড়তো, শ্রেয়া ঘোষ। হ্যাঁ, আচ্ছা, এখনো বলছে আছে, চিকিৎসাধীন থাকতে হবে, আছে এখনো, মানে একেবারে ঠিক হয়নি আর কি। আপনারা সবাই দোয়া করবেন, আর অন্যান্য বাচ্চাদের জন্য দোয়া করবেন। সবগুলো বাচ্চার জন্য খুবই কষ্ট, খুবই কষ্ট। হ্যাঁ, ক্লাস 3তে পড়তো। আমি ওখানে ছিলাম যেখানে মানে বিমানটা ক্র্যাশ হয়, আমি ওখানে মানে ঢুকেই দেখি বিমান ক্র্যাশ হয়েছে। তখন মানে আমি মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না, পরে আমি অনেক কষ্ট করে মেয়েকে খুঁজে পাইছি, ওকে গ্রিল কেটে বের করছে।
তারপরে আমি মেয়েকে নিয়ে হসপিটালে আসছি। ঠিক আছে ভাইয়া, দোয়া করবেন। যেটি সবচেয়ে বড় ভবন, অর্থাৎ যে দুর্ঘটনা করেছিল এর ঠিক পশ্চিম পাশে, আমি যদি বলি যে দুর্ঘটনা কবলিত যে ভবনটি, সেটি কিন্তু এখনো এমন বিধ্বস্ত অবস্থা রয়েছে যে কেউ দেখলে আসলে তার চোখের পানি চলে আসবে, এতই আসলে এখানে একটি দুর্ঘটনা ঘটেছে। আজকে সকালের ঘটনা যদি বলি সেক্ষেত্রে বলবো যে ঠিক 10টার পরপরই কিন্তু উপদেষ্টা আসিফ নজরুল সহ শিক্ষা উপদেষ্টা দুজন সমন্বয়ে ঘটনাস্থল পরিদর্শন করে, ঘটনাস্থল পরিদর্শন করার পরপরই কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে শিক্ষার্থীরা যারা রয়েছে এবং যারা নিহত আহত স্বজন, সেই স্বজনরা কিন্তু আসলে ঘটনাস্থলে এসে এই উপদেষ্টাদের দেখে আসলে বিক্ষোভে নেমে পড়ে। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছিলাম যে দুই উপদেষ্টারা কিন্তু আসলে তারা তোপের মুখে ফেলে এবং এখন পর্যন্ত বেশ কয়েক ঘন্টা অতিবাহিত হয়েছে। ঠিক এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা বিভিন্নভাবে আসিফ নজরুলের কাছে জানতে চাচ্ছে যে কি কারণে এখনো আহত নিহত যারা হয়েছে কেন সঠিক তথ্য পাচ্ছে না, সেই বিষয়টি জানার চেষ্টা করছে। কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি প্রশাসনের বেশ তৎপরতা দেখতে পাচ্ছি। অনেকক্ষণ পর, ঠিক 3 ঘন্টা পর, কিছুক্ষণ আগে কিন্তু আসিফ নজরুল কথা বলতে আসছিল মিডিয়ার সম্মুখে। আমরা দেখছিলাম সেই মিডিয়ার সামনে কথা বলার তাৎক্ষণিকভাবে কয়েক হাজার শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে কিন্তু ভুয়া বলে দূর থেকে পানির বোতল সব বিভিন্ন ইট পাথর দিচ্ছে, সেই দৃশ্য দেখার চেষ্টা করছি। তারা কি এখন কিন্তু ইট পাথর নিক্ষেপ করছে সেটি আমরা দেখার চেষ্টা করছি। তারা বলছে কেন এখন পর্যন্ত সঠিক তথ্য দিচ্ছে না, সেই বিষয় নিয়ে কিন্তু আসলে কিন্তু এখনো কিন্তু তারা কিন্তু ভুয়া বলে আসলে স্লোগান দিচ্ছে। শিক্ষার্থীরা বলছে যে তাদের যে সঠিক তথ্য, সেই সঠিক তথ্য দিলেই তারা এই আন্দোলনটি আসলে ছেড়ে যাবে এখান থেকে। আমরা দেখছি জুতা পানি সহ বিভিন্নভাবে আসলে মারার চেষ্টা করছে, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এক প্রকারে বলা চলে যে এই যে দুই উপদেষ্টা সহ প্রেস সচিব তারা কিন্তু আসলে কিন্তু এই ভবনে প্রেস কনফারেন্সে এখনো অবরুদ্ধ রয়েছে, এখানে ভিতরে রয়েছে। কিছুক্ষণ আগে আসছিল এই বিক্ষোভের কারণে তারা আবার তাৎক্ষণিকভাবে শর্টকাট করে আসলে বক্তব্য দিয়ে তিনি আবারও চলে যায়। শিক্ষার্থীদের এই বিক্ষোভ দেখে আসলে তিনি কিছুই বলতে পারেনি। আমরা যারা সংবাদ রয়েছি আমরা চেষ্টা করেছিলাম তাকে আমরা বিভিন্ন তথ্যপত্র নেওয়ার আসলে সেটি সুযোগ হয়নি। শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবি নিয়ে এখনো তারা অটুট রয়েছে। তারা তাদের যে দাবিগুলো, সে রাতের থেকে কিন্তু তাদের যে দাবি 6 দফা দাবি, সেই 6 দফা দাবি জন্য কিন্তু তারা এখন পর্যন্ত তারা এই বিক্ষোভ করছে। পাশাপাশি আমরা যদি দেখাই যে প্রশাসন কিন্তু এখনো আসলে এই তুপের মুখ থেকে আসলে কোনো প্রকার আসলে রেহাই পাচ্ছে না, চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমি এখন রয়েছি রাজধানী উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের যে মেন ক্যাম্পাস, সেই মেন ক্যাম্পাসের ভবনের মাঠের ঠিক পশ্চিম পাশে, ঠিক এখানে যেমনটি হচ্ছে রাজধানী আরো গুরুত্বপূর্ণ পয়েন্টটা ঠিক একইভাবে কিন্তু শিক্ষার্থীরা এবং যারা আহত নিহত হচ্ছে স্বজন তারা কিন্তু বিক্ষোভ করছে। যে বিষয়টি কিছুক্ষণ আগে আমাদের অন্য সহকর্মী আমরা দেখেছি সে কি খোঁজখবর রাখছে, সেই বিষয় কিন্তু আমরা দেখছি। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, আমার এখানে রয়েছে। আসলে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। যে দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে আমরা একটা কথা বলছি। আমরা যে দাবিগুলো আসলে কি কির মধ্যে রয়েছে মূলত, আমাদের 6টা দাবি ছিল। দাবি ছিল আহতদের সঠিক নাম প্রকাশ করতে হবে, দ্বিতীয় দাবি ছিল আহতের সম্পূর্ণ ও নির্মূল তালিকা প্রকাশ করতে হবে, তৃতীয় দাবি ছিল শিক্ষকদের উপর সেনাবাহিনী যে হামলা করেছে, হাত তুলেছে, তার সম্মুখে এসে ক্ষমা চাইতে হবে, চতুর্থ দাবি হচ্ছে নিহত প্রতিটি শিক্ষার্থী পরিবার বিমান বাহিনীর পক্ষ থেকে মাপ চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। পঞ্চম দাবি হচ্ছে আমাদের বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো সবগুলো বাতিল করতে হবে। ষষ্ঠ দাবি হচ্ছে সেনাবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্রে পরিবর্তন করে আবার মানবিক ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে হবে। আমরা কিন্তু একজন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে আসলে তাদের যে 6 দফা দাবি ছিল, সেই 6 দফা দাবিটুকু আমরা শুনছিলাম। তারা বলছিল যে তাদের যে 6 দফা যে দাবিগুলো ছিল, সেই 6 দফা দাবির মধ্যে যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলো আসলে পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা কিন্তু এখানে থাকবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে তারা কিন্তু বিভিন্নভাবে আসলে তারা লিখিত আকারে কিন্তু যাচ্ছে লাশ হিসাব চায়, অর্থাৎ কতজনের শিক্ষার্থী এবং স্বজনদের কতজন আসলে এখন পর্যন্ত নিহত হয়েছে সেই বিষয়ে তারা সঠিক তথ্য চাওয়াকে কেন্দ্র করে কিন্তু গতকাল থেকে কিন্তু তারা বিক্ষোভ করে আসছে। সেই এখন পর্যন্ত আমরা দেখছি যে সকাল ঠিক 10টার পরপরই যখন আসলে উপদেষ্টারা এই ঘটনাস্থলে আসার পর আসলে জানতে চাচ্ছিল, পরিদর্শন করে কথা বলবে, এই পূর্বের মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা আসলে তারা বলছিল যে যতক্ষণ পর্যন্ত কিনা তাদেরকে সঠিক হিসাব না দেওয়া হবে, সঠিক তথ্য না দেওয়া হবে, তাদের যে 6 দফা রয়েছে সেই 6 দফা যদি জনসম্মুখে
আনতে পারে, এরপর থেকে আসলে তারা এখান থেকে ছুটে যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুলিশ তাদের একেবারে সুসজ্জিতভাবে সাজিয়ে বিভিন্ন প্রোটোকল নিয়ে তারা তাদের প্রোটেকশন নিয়ে তারা ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করছেন। ভেতরে অনেক ছাত্রছাত্রীর অবস্থান, হয়তোবা তাদের উপরে যদি ভালো মতো তারা বুঝিয়ে বের করতে পারে তাহলে ভালো, আর না হয়তো তারা লাঠি চার্জের মতো অবস্থান নিয়েছে। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের হাতে লাঠি আছে। অনেক অনেক পুলিশ একসাথে ভেতরে প্রবেশ করছে। আমরা জুলাইয়ের মতো আর কোনো ঘটনা দেখতে চাই না, আর কোনো প্রাণহানি দেখতে চাই না, এতটুকু চাওয়া। আসিফ নজরুল শিক্ষার্থী অভিভাবকদের সাথে কথা বলতে চাইলে উত্তেজনা তৈরি হয়। উপদেষ্টাকে প্রশ্নবাণে জর্জরিত করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে তাকে ঘেরাও করে স্লোগান দিতে থাকে শোকাহত শিক্ষার্থীরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে জড়িতদের বিচারের দাবি জানায়। আসিফ নজরুল সমবেদনা জানিয়ে বিচারের আশ্বাস দিলেও শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়েন। আচ্ছা, গুজবের বিষয় যদি থেকে থাকে তাহলে আমাকে একটু কাইন্ডলি যদি বলেন আমি হেল্প করতে পারি কিনা। আপনারা অন্য কোনো কিছু শুনেছেন কিনা? আচ্ছা, মৃতের সংখ্যা আমি বাইরের হসপিটাল গতকালও আমার সাথে কার কথা হলো, ডাইরেক্টর হেলথ, ওনার নাম কি জানো, হ্যাঁ সেটা আমি আপনাকে বলছি। যে কোনো ইনসিডেন্টে আমি রানা প্লাজার সময় ছিলাম, I was one of the key personnel of হোল বাংলাদেশে যেটা ছিল, আমি নিজের লেফটেন্যান্ট কর্নেল ছিলাম, কিন্তু হেড অফ মেডিকেল যে অপারেশনস ইনক্লুডিং সিভিল অ্যান্ড মিলিটারি আমি ছিলাম। আসলে ক্যাজুয়ালিটি, এই ধরনের ক্যাজুয়ালিটিতে যে ডেথ অ্যান্ড যে পেশেন্টস, এটা সবসময় ইনিশিয়াল স্টেজে একটু ভেরিয়েশন হয়। এটা কেন কথাগুলো ভেঙে বললাম যে আমার অরিজিনাল পেশেন্ট 12টা ডেড বডি, 2টো আমি রিসিভ করেছি কুর্মিটোলা। দেখা যায় যে এই যে মানুষের তথ্য বিভ্রান্তি, আমি যদি বলে ফেলি যে আমারই 15টা, তাহলে আবার কুর্মিটোলা বলবে 2টো, উত্তরা এই কারণে দেখা যায় যে পেশেন্ট কিন্তু শিফটিং। আমি পেশেন্ট ফার্স্ট 23টা পেশেন্ট রিসিভ করেছিলাম, রাতের বেলা অন্যান্য জায়গা থেকে আসছে। এখন দেখা যায় যে ওই হসপিটালও তাদের স্টেটের মধ্যে ওটা দিচ্ছে, আমিও স্টেটের মধ্যে দিচ্ছি। এটা আমার এখানে ওপেন অ্যান্ড সিক্রেট, এটা কোনো কিছু হাইড অ্যান্ড সিক করার কিছু নাই। প্রথম থেকে সবাই ছিল, আমি যে কটা ডেড বডি নিয়ে আসছি ওখান থেকে সেই জিনিসটা। সুতরাং গুজবে কান দেওয়ার কোনো বিষয় নাই। একটা জিনিস আমি আপনাদের কাছে মনে হয় আপনাদের কাছে হতে পারে যে অনেকে বলেছে যে হেলিকপ্টারে করে পেশেন্ট নিয়ে আসছে, এরকম কোনো একটা বিষয় মানে আপনারা শুনেছেন আমার কাছেও। আমাকে একজনের প্রশ্ন করেছিল তখন, এটা আমাদেরই আর্ম ফোর্সের যে ডিসিশন, এটা কিন্তু একদম ফুললি ওইভাবেই করা ছিল। প্রথমে আমাকেই বলেছিল যে অ্যাম্বুলেন্স, যে তাদের যে অ্যাম্বুলেন্স প্লাস আমার অ্যাম্বুলেন্সে পাঠানোর কথা ছিল দিয়াবাড়ির দিকে অপারেশনাল সেন্টার থেকে। আমাকে একটু পরে বললো যে না, তারা কুইক ইভাকুয়েশনের জন্য হেলিকপ্টার করে পেশেন্ট বেজে নিয়ে আসবে, কারণ এই যেতে আসতে যে সময় লাগবে এইটার কারণে তারা নিয়ে আসবে। সো ফার্স্ট আমি রিসিভ করেছি কিন্তু ডেড বডি, 8 ডেড বডি আমি ফার্স্ট একসাথে রিসিভ করেছি। তারপর 2, 1 আর একটা মনে হয়, এই 12 জন রিসিভ করেছি আমার ডাইরেক্টলি। তো সেক্ষেত্রে অনেকের মধ্যে এরকম হতে পারে, আমাদের একটু গুজবের বিষয়গুলো আমরা তাড়াতাড়ি গ্রহণ করি। আর যারা ঘটনার প্রকৃত সাক্ষী, যারা এই ঘটনার সাথে প্রথম থেকে জড়িত, কেন যেন তাদের কথাগুলো আমাদের মধ্যেই আসে। আপনার ডেড বডি আমি হিসেব দিয়ে দিচ্ছি, গত রাতে 8টা ডেড বডি হ্যান্ড ওভার হয়েছে, যেটা আইডেন্টিফাইড। আজকে সকালবেলা পাইলটের ডেড বডি হ্যান্ড ওভার হয়েছে, 6টা ডেড বডি আইডেন্টিফাই করা যায়নি সোফার। তার মধ্যে আমরা একটু মেডিকেল দেখেছি আনুমানিক। আজকে পুলিশ এবং যে ফরেন্সিক টিমও এসেছিল, তারা বললো যে না, এটা নিয়ে যেতে হবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আমরা দিকে চলে গেছে মনে হয়, এই 6টা ডেড বডি নিয়ে চলে গেছে। সেখানে তারা ডিএনএ টেস্টিং করবে এবং পোস্টমর্টম করবে। আমাদের কাছে ছোট্ট একটু ইয়ে ছিল, সেটা আমরা পুলিশকে দিয়ে দিয়েছি। একটা বডি পার্টস, হয়তো বা কারোটা ল্যাসারেটেড যে বডি পার্টস, অল্প একটু সামান্যটা ছিল। আজকেও মনে হয় একটু এসেছে, এটা 2টো টুকরো এসেছে, আমরা সেটাও পুলিশকে হ্যান্ড ওভার করেছি। পরবর্তীতে তারা প্রিজার্ভ করবে যদি কারোর সাথে এরকম হয় যে একটা হতে পারে যারা এখানে আছে তাদের একটা বডির অংশ হতে পারে, অথবা হতে পারে কেউ যদি ল্যাসারেটেড হয়ে যায়, সেটা এটা পুলিশ ডিএনএ টেস্টের মধ্যে আইডেন্টিফাই করবে। সো আমার ডেথ অ্যান্ড যে ক্যাজুয়ালিটি যে সংখ্যা, এ ব্যাপারে আমি ফুল অথরিটি নিয়ে আপনাকে এই তথ্যটা দিচ্ছি। আপনারা এটা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় নিতে পারেন এবং ভেরিফাই করতে পারেন, নো ডাউট। জি, আসছে না, আসবে রাত 10:40 আমি কোট করেছি হেলথ সেক্রেটারি এবং অনারেবল অ্যাসিস্ট্যান্ট হেলথ অ্যাডভাইজারকে। তাদের সাথে আমার কথা হয়েছিল যে সেন্ট্রাল কোনো প্ল্যান আছে কিনা।
সেই প্ল্যান অনুযায়ী তারা এটা আমাকে জানালেন এবং তার সাথে একটা নেগোসিয়েশন হলো যে সব জায়গায় গিয়ে ওনাদের দেখার থেকে আমার যদি কোনো কিছু পেশেন্ট থাকে আমি সেখানে পাঠিয়ে দেব। হ্যাঁ, এই জিনিসটাও আমার যেটুকু কথা হয়েছে ওই টিমটা এসে হয় সম্ভব হলে আজকে রাতেই পুরো টিমটা দেখবে, যে জন্য আমাকে বলছে একটু কালকে পাঠিয়ে দিন। তারা দেখবে, ইভ্যালুয়েট করবে, তারা চিকিৎসাও দেবে এবং যদি মনে করে পাঠানোর তাহলে তারা বিদেশে পাঠানোরও প্রস্তুতি তাদের মধ্যে আছে। এটা আমার অংশ না, এটা সম্পূর্ণ ন্যাশনাল লেভেলের যে কাউন্সিল আছে যারা, এটা তাদের অংশ, আমি তাদের কোট করছি। বলেন এরপর যে কোনো প্রশ্ন। আর ওইটা আমি বললাম, আমরা জানেন যে আমরা যে জুলাই যোদ্ধা যারা আছে, জুলাই যোদ্ধা তো এখানে আমরা নিয়ার অ্যাবাউট 4000 চিকিৎসা করেছি এখন পর্যন্ত। আমার কত 26 জন না কত 28 জন এখন পর্যন্ত কিন্তু আমরা আছি এবং প্রতিনিয়তই যারা বিভিন্ন জায়গায় চলে যায় আবার ট্রিটমেন্ট নিতে আসে, আমরা তাদেরকে পাঠিয়ে দিলে আবার একটা টাইমে চলে আসে। আমার এখানে 600-র উপরে অপারেশন হয়েছে প্রতিনিয়ত এবং সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম সার্জারির জন্য তারা আসছে এবং এখনো অনেক ভর্তি আছে। তো এই জিনিসগুলো আমরা অত্যন্ত সতর্কতার সাথে এবং আন্তরিকতার সাথে করি। ওই যে আরেকটা কথা আমি প্রথমে বলেছিলাম, ন্যাশনাল লেভেলে যে কোনো জায়গায়, সেটা সিভিল হোক মিলিটারি হোক, যে কোনো জায়গায় যদি কোনো এই ধরনের ডিজাস্টার কেস চলছে, আমরা কিন্তু আমাদের একদম এসওপি আছে, উইদিন শর্ট টাইম আমরা কিন্তু নোটিস পেয়ে যাই এবং আমরা সেভাবে প্রিপারেশন। এবং গতকাল আপনারা 1-2 ঘন্টা পরে আসলে দেখবেন আমার ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সুন্দর নেক্সট পেশেন্টের জন্য প্রিপেয়ার। আমরা এক্সপেক্ট করছিলাম, আমার টিম সেভাবেই কাজ করেছে এবং দে আর হাইলি কোয়ালিফাইড। এবং বাংলাদেশে এই ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি ম্যানেজমেন্ট আমাদের ঢাকা সিএমএসএ থেকে আমি বলতে পারি আপনাকে, এই অথরিটি এবং আমার সেই লেভেল আছে, আমাদের খুবই অতি উন্নত মানের এবং ম্যানেজমেন্টটা। আর আমরা সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী স্পেশালি দেশের যে কোনো প্রান্তিকালে আমরা সবসময় কিন্তু সবকিছুতেই ছিলাম। ঢাকা সিএমএস যেহেতু সবচেয়ে বড় সিএমএস এবং দেশের অন্যান্য সিএমএস যখনই কোনো ডিজাস্টার বা অন্য কোনো কিছুর থাকে সবসময় সদা প্রস্তুত থাকে। কালকে আপনারা দেখেছেন উদ্ধার অভিযানে আমাদের আসিফ নজরুল শিক্ষা উপদেষ্টা এবং সচিব, তারা সচিবালয়ের দিকে গেছিলেন এবং যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানেও গেছিলেন, কিন্তু শিক্ষার্থীরা তাদেরকে ঘিরে রেখেছে, তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। দেখা যাক সামনে কি হয়, কিভাবে তাদেরকে ওইখান থেকে উদ্ধার করে এবং গ্যাঞ্জামটা আরও কতটুকু যায়, বা আমরা আসলে জাতি হিসেবে সব দিকেই লজ্জিত, সব কিছুতে আমরা বাড়াবাড়ি করি। দুর্ঘটনা ঘটে গেছে, এখন মারামারির দিকে চলে যাচ্ছে। কিভাবে সমাধান হবে, কিভাবে এখন যারা নিহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেবে বা তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখবে, সেগুলো না করে এখন আমরা আছি আন্দোলন সংগ্রামের মধ্যে। দেখেন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে ওইখানে বন্দি করে রেখেছেন, তারা অবরুদ্ধ করে রেখেছেন। এখন সবাই আন্দোলন, বাইরে মিছিল মিটিং করতেছেন, সেনাবাহিনীরা, পুলিশ, যা সবাই। মাইলস্টোনে যে আমাদের যে একটা সেকশন আছে, ওই একটা সেকশন আপনার প্রায় 18 জন মারা গেছে 20 জনের ভিতর, আর 2 জন বেঁচে ছিল। একটা ভাই জাস্ট ঘুমন্ত অবস্থায় ছিল, যেভাবে হেড ডাউন অবস্থায় সে মারা গেছে, মানে পুতুল যেভাবে জ্বলে যায় না সেমভাবে জ্বলে গেছে, যেই খারাপ সিচুয়েশন ছিল। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন 2 উপদেষ্টা সহ প্রেস সচিব। দর্শক, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তাদের সঙ্গে রয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও। দর্শক, মূলত আজ মঙ্গলবার সকাল 10:30টার কিছু সময় পরে 2 উপদেষ্টা আসেন এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করতে। তখনই তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা তখন তাদেরকে তাদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতির চাপে শেষমেশ 2 উপদেষ্টা তখনই দ্রুত স্কুলের ভেতরে আশ্রয় নেন। 2 উপদেষ্টা যাওয়ার 5 মিনিট পরে ঘটনাস্থলে উপস্থিত হন প্রেস সচিব এবং উপদেষ্টাদের প্রতি শিক্ষার্থীদের ক্ষোভের অন্যতম প্রধান কারণ তারা এইচএসসি পরীক্ষার্থীর পেছনের ঘোষণা দিতে দেরি করেছেন। সেই সাথে শিক্ষার্থীরা মনে করছেন সরকার নিহত ও আহতদের নিখোঁজের সঠিক তথ্য আড়াল করছে। জানা গেছে তারা এখন ঘটনাস্থল থেকে বের হওয়ার চেষ্টা করছেন এবং কিছুক্ষণের মাঝে তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। কিন্তু যেমনটি দেখছেন যে এই যে ভবন নাম্বার 5, এই 5 নম্বর ভবনে কিন্তু 2 উপদেষ্টা সহ প্রেস সচিব আশ্রয় নিয়েছেন এবং তার ঠিক সামনে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা একবারে বসে অবরুদ্ধ অবস্থায় তাদেরকে কিন্তু রেখেছেন। দর্শক, আমরা এই মুহূর্তে এখানে উপস্থিত শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, আমাদের মেনলি এখানে আমাদের অনেক ভাই বোনেরা মারা গেছে, আমাদের নিজেদের ভাই বোন অনেক মারা গেছে এবং তাদের সুষ্ঠু বিচার এবং আমাদের যে বড় ভাইরা, আমাদের ইন্টার সেকেন্ড ইয়ার অনেক বড় ভাইরা, তারা প্রথম থেকে আমাদের ফার্স্ট অফ অল প্রথমে আমাদের সেনাবাহিনী বা ফায়ার সার্ভিস ছিল না। প্রথম থেকে আমাদের সেকেন্ড ইয়ারের বড় ভাইরা অনেক স্ট্রাগল করছে। সেকেন্ড ইয়ারের বড় ভাইরা তাদের নিজেদের লাইফের রিস্ক নিয়ে তারা আনছে, বাট তাদের পরীক্ষা প্রিপারেশন নিতে পারেনি, বিকজ তাদের অনেক কাজ করছে তারা এবং তারা বিভিন্ন লাস্ট নিজে হাতে করে নিয়ে তার মেন্টালিটি পড়ার মধ্যে ছিল না। কিন্তু ভাই
আমাদের শিক্ষা বোর্ড মানে পিছাইতে আমাদের মাইলস্টোন কমিউনিটি গ্রুপে রাত 2:30 পর্যন্ত আমাদের কথা হয়েছে। তাদের শিক্ষা বোর্ড থেকে কোনো ছাড়া পাওয়া যায়নি এবং তাদেরকে অনেক করে বলার পরে আমাদের স্কুলে হালকা মিছিল করার পর আন্দোলন করার পরে রাত 2:30 বাজে আমরা আন্দোলন করেছি। দেন আমাদের এই পরীক্ষা পিছানো হয়েছে বড় ভাইদের এবং আমাদের ভাই বোনদের সুস্থ বিচার চাই আমরা। এখানে আপনার প্রায় অলমোস্ট 5-6 বার হেলিকপ্টার নামানো হয়েছে এবং হেলিকপ্টারে করে আপনাদের হয়তো লাশ নিয়ে গিয়েছে অথবা বিভিন্ন জীবিত মানুষ নিয়ে গেছে। জীবিত মানুষ আমরা দেখি নাই, বাট অনেক লাশ নিয়ে গিয়েছে। কিন্তু হেলিকপ্টারগুলো কোথায় ল্যান্ড করা হয়েছে বা হেলিকপ্টারের মানুষগুলো কোথায় গেছে তা আমরা আদৌ কিছুই জানি না। তা আমাদের এগুলো জানতে চাই আমরা। এবং রাতের 2টা বাজে, রাতের 1টা বাজে তারা কেন অ্যাম্বুলেন্স নিয়ে আসবে? তারা এই লাশগুলো তারা গেট কেন আটকেছে এবং কোনো গার্জেনকে কোনো লোককে তারা ভিতরে ঢুকতে দেয় নাই। তো এগুলো কেন হচ্ছে? এগুলো কেন এই কারণ? কেন আমরা সত্যতা জানতে পারবো না? এবং লাশের সংখ্যা তো ভুলে জানানো হচ্ছে না। আমাদের নিজের হাতে আমরা মানে 20-25 জন আমরা বের করেছি। আমার ভাই বের করেছে ভাই স্পটে আপনার প্রায় 30 জন ক্লাস মারা গেছে। মানে আমাদের ভাইদের মাথা শরীরের বডি পার্ট সব আলাদা হয়ে গেছে। কি যে সিচুয়েশন ছিল আপনারা থাকলে আপনারা সেন্সাস হয়ে যেতেন। মাইলস্টোনের যে আমাদের যে একটা সেকশন আছে ওই একটা সেকশন আপনার প্রায় 18 জন মারা গেছে 20 জনের ভিতর। তাই 2 জন বেঁচে ছিল। একটা ভাই জাস্ট ঘুমন্ত অবস্থায় ছিল, যেভাবে হেড ডাউন অবস্থায় সে মারা গেছে। মানে পুতুল যেভাবে জ্বলে যায় না সেম ভাবে জ্বলে গেছে। যেই খারাপ সিচুয়েশন ছিল আপনারা থাকলে বুঝতে পারতেন। এন্ড আমাদের কাছে ভাই সবকিছু গোপন করা হয়েছে এবং আমাদের তারা মিডিয়া কেন বারবার কেন আমাদের ভুল নিউজ প্রকাশ করা হবে? দেশকে আমরা এই জন্য স্বাধীন করেছিলাম যে জায়গায় আবার আমরা ভুলের ভিতরে থাকবো, যে জায়গায় আবার আমরা মিথ্যার ভিতরে থাকবো। আমরা দেশ স্বাধীন করেছি, জুলাইয়ের অবদান করেছি হলো এই সত্য বাংলাদেশের জন্য। এই সত্যতা থাকবে। কিন্তু তারা যদি ভুল প্রমাণ করে এভাবে মানে হেলিকপ্টারে করে গোপনে লাশ নিয়ে যায়, হেলিকপ্টার কোন জায়গায় ল্যান্ডিং করছে, হেলিকপ্টার এই লাশগুলো কোথায় গেছে কিছু জানে না। এই জবাব বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ এয়ারফোর্স সবাইকে দিতে হবে। বাংলাদেশ এয়ারফোর্স কেন এত পুরনো বিমান ব্যবহার করবে? আমি আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি, 1 মিনিট দাঁড়ান। ভাই বাংলাদেশের আধুনিক প্রযুক্তির বিমান কেনার কথা ছিল, 4th প্রজন্মের বিমান বা ইতালি এবং চায়না থেকে কথা হয়েছিল কেনার জন্য। দেন তারা বাংলাদেশ সব প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ইতালি থেকে তার বিমান কিনবে, বাট পরবর্তীতে কিনা হয়নি। কারণ ইন্ডিয়া বলেছিল যে তারা আমাদের সিকিউরিটি দেবে, আমাদের দেশে যদি আক্রমণ করা হয় তাদের সীমানার উপর আক্রমণ করবে, তারা আমাদের সব সেফটি দেবে। এই জন্য পরবর্তীতে বিমান কিনা হয় নাই। তো এখন আমাদের এই পুরনো টিনের বিমান দিয়ে চলবে, আর এগুলো ডেট শেষ হয়ে গেছে আর 1 বছর, আরো প্রায় 12 বছর আগে। তো এগুলো তো হবে না ভাই। এগুলো পাইলটের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেছে। আবার যে লোকালের উপর আশেপাশে ভাই লোকালের অভাব নাই, যে এত পরিমাণ লোকাল অনেক মানে হাজার স্কুল আছে, হসপিটাল আছে, প্লাস আবাসিক বাসা আছে। এগুলোকে ট্রেনিং করার জায়গা। বাংলাদেশে এত সুন্দর বঙ্গোপসাগর থাকতে, এত সুন্দর মানে অনাবাসিক এলাকা থাকতে তারা কেন মানে আবাসিক এলাকার উপর করবে? আমরা এই সুস্থ সম্বন্ধে বিচার চাই এবং আমাদের ভাই বোনদের যে ভাই বোন মৃত্যুবরণ করেছে এবং তাদের সবার নাম জানতে চাই এবং সবগুলো ইনফরমেশন চাই। দর্শক যেমনটি দেখছেন যে সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আজ সকাল থেকেই তাদের এই স্কুল ক্যাম্পাসে অবস্থান করছেন এবং 2 উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব এই ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন, সেই 2 উপদেষ্টা এবং প্রেস সচিবকে এই সকল শিক্ষার্থীরা কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন সুষ্ঠু তদন্ত বিচারের